বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন। আজকে আমরা জব সলিউশন মডেল টেস্ট 4 এর যে বিষয়গুলো আসলে ব্যাখ্যা করে বোঝানো যায় সেইগুলো আমরা বোঝানোর চেষ্টা করব বা বুঝবো, এবং এমসিকিউ দাগানোর ক্ষেত্রে কিভাবে ট্রিক্স অ্যাপ্লাই করে কম সময়ে এমসিকিউ দাগানো যায় সেই বিষয়গুলো আমরা জানবো। হ্যাঁ, প্রথমে আমরা অঙ্ক দিয়ে শুরু করি। যে জব সলিউশন মডেল টেস্ট 4 যে অঙ্কগুলো দিয়েছিলাম, যারা অংশগ্রহণ করেছিলেন তারা অনেকেই পেরেছেন, এবং যারা অংশগ্রহণ করেননি তাদের কাছে মনে হতে পারে তো দেখা মাত্রই সব পারি, কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করলে তখনই বোঝা যায় যে অনেক সহজ জিনিসও মাথায় আটকে যায়, যেগুলো তাৎক্ষণিকভাবে মাথায় আসে না বা পারা যায় না। সেগুলো কিভাবে আমরা শর্ট ট্রিক্স এবং বিস্তারিত ভাবে জেনে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারি, সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। তাহলে আমরা অঙ্ক দিয়ে শুরু করি, এরপরে আমরা বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান যে জিনিসগুলো ব্যাখ্যা সহকারে বোঝা যায় সেইগুলো আমরা বোঝার চেষ্টা করব। যাই হোক, আমরা শুরু করি অঙ্ক থেকে। প্রথম অঙ্কটি হচ্ছে, নিচের কোন পূর্ণ সংখ্যাটি 3, 4, 5 ও 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 2, 3 ও 4 অবশিষ্ট থাকে? এটা 40তম বিসিএস এর একটি প্রশ্ন। আমি আরেকটু বলে রাখি, আসলে দেখা যাচ্ছে এক একটি অঙ্কের অনেক ধরনের নিয়ম থাকতে পারে বা ট্রিক্স থাকতে পারে। আমার আমি যে ট্রিক্সে অঙ্কগুলো সমাধান করতাম সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা উপকৃত হবেন। তাহলে এইখানে আমরা শর্টকাট অ্যাপ্লাই করেও আমরা জানতে পারি যে আমরা 3 দ্বারা যদি 58কে ভাগ করি তাহলে হচ্ছে 3 19 57 হয়। হ্যাঁ, তাহলে 1 অবশিষ্ট থাকে। আমরা মানে এটা হলো অপশন টেস্ট। হ্যাঁ, আর অন্যভাবেও করা যায়, সেটাও যদি সুযোগ পাই দেখাবো। আর 4 দিয়ে যদি 58কে ভাগ করি তাহলে হচ্ছে 2 অবশিষ্ট থাকবে। কেমনে? 4 14 56। আপনাদেরকে লিখে লিখে বোঝালেও আপনারা বুঝতে পারবেন যে আমরা অপশন টেস্টের মাধ্যমে এটা বের করতে পারি যে 3 19 57, 58 থেকে যদি এটা বিয়োগ করি অবশিষ্ট থাকবে 1। আবার যদি আমরা 4 দ্বারা ভাগ করি বা এটা গুণ করতে পারেন যে 4 14 56, 2 অবশিষ্ট। আবার যদি 5 দ্বারা আমরা 58কে ভাগ করি তাহলে 5 8 5 11 55, তাহলে অবশিষ্ট থাকবে 3। আবার 6 নং 54, এই দেখেন 6 নং 54, তাহলে অবশিষ্ট থাকছে 4। এইভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, অথবা এইভাবে 3 দ্বারা ভাগ করে আপনারা দেখতে পারেন যে 3 17 57, যেভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এটা গেল এর একটা শর্টকাট ট্রিক্স। আবার আরেকটা ট্রিক্সও আছে, সেটা হচ্ছে এই যে এগুলো লসাগু করে লসাগু থেকে এগুলো বিয়োগ করলে সেটা 58 উত্তর পাওয়া যাবে। এরপর অঙ্ক আমরা চলে যাই 52 নম্বর অঙ্ক। একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। মোটরসাইকেলের ক্রয় মূল্য কত? আচ্ছা, এই অঙ্কটা আমরা আসলে যে কোনো অঙ্ক আপনি বিস্তারিত যদি জেনে অঙ্ক করেন তাহলে হচ্ছে আপনাদের সুবিধা হবে। হ্যাঁ, তাহলে আমি একটু শর্টকাট আগাবো। হ্যাঁ, যতটুক না লিখলেই নয় ততটুকু লেখার চেষ্টা করব। একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো। সবসময় শতকরা অঙ্ক হচ্ছে 100-র মধ্যে ধরতে হবে। হ্যাঁ, তাহলে 12% ক্ষতি মানে 100 থেকে 12 বিয়োগ
88 টাকা হচ্ছে 88 টাকা বিক্রয় মূল্য। আবার যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। তাহলে 8% লাভ মানে হচ্ছে 100 থেকে সাথে 8 যোগ, তাহলে 108। এইখানে যে বিক্রয় মূল্য বেশি, তাহলে দুইটা বিক্রয় মূল্য আছে, এই বিক্রয় মূল্যের পার্থক্যটা আমরা বের করব। পার্থক্য হচ্ছে 20। তাহলে যদি বিক্রয় মূল্য 20 টাকা হয়, আমি একটু শর্টকাট লিখছি, যদি 20 টাকা বেশি হয় ক্রয় মূল্য হবে 100 টাকা। হ্যাঁ, আবার 1 টাকা বেশি হয় ক্রয় মূল্য হবে 100/20। এরপর যদি দেয়া আছে প্রশ্নে 1200 টাকা বেশি হয় তাহলে ক্রয় মূল্য হবে 100 ইন্টু 1220। এগুলো কাটাকাটি যদি আমরা করি, কিভাবে করতে পারি? সবসময় 100কে মানে 100 রাখার চেষ্টা করবেন, তাহলে আমাদের গণনা করতে সুবিধা। এই শূন্য কাটা, তাহলে এখানে হবে 60, তাহলে উত্তর হবে 6000 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর প্রশ্নের উত্তর। এবার পরের প্রশ্নে আমরা চলে যাই। এটাও বিসিএস এর। আসলে বিসিএস এর প্রশ্নগুলো কিন্তু একটু চিন্তা করলে বেশ সহজ। 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলোর একটি দ্বৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলো, সংখ্যাটির বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? এটাই হচ্ছে সম্ভাব্যতার অঙ্ক। হ্যাঁ, এই সম্ভাব্যতার অঙ্কের ক্ষেত্রে এখানে কি বলছে যে দ্বৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটির বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? এইখানে টোটাল আমাদের সম্ভাবনা বের করতে হয় টোটাল সংখ্যার মধ্যে। টোটাল আছে হচ্ছে 440, এটা হচ্ছে আমার টোটাল সংখ্যা। এখন এর সম্ভাবনা বের করতে হবে। এইখানে বলছে যে সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? তাহলে 20 এর যদি আমরা বর্গ করি হয় 400, তাহলে 21 এর বর্গ করলে হয় 441, যেটা এই সংখ্যার বেশি, তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে আমরা বর্গ সংখ্যা 20 নিতে পারি। হ্যাঁ, 20। তাহলে এরপরে সম্ভাবনা হচ্ছে হয় সর্বমোট, যেটা তার মধ্যে। এখন এই কাটাকাটি হলে হবে 1/21। উত্তর হচ্ছে 1/22 হবে, 1/22। কারণ 20 440-এর মধ্যে 22 বাদ যায়। এটা হচ্ছে এটা ট্রিক্স। এবার 54 নম্বর অঙ্ক। 54 নম্বর অঙ্ক হচ্ছে সূচকের অঙ্ক। এগুলো সহজ আছে, সূচক জানা থাকলে এগুলো করা যাবে। 4x - 12। আসলে প্রশ্নে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি বিস্তারিত জানা থাকলে শর্টকাট দ্রুত আপনারা শেষ করতে পারবেন। আমি একটু দ্রুত শেষ করার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে 2^4 এর মান হচ্ছে 16। তাহলে যেহেতু সূচকের নিয়ম হচ্ছে দুই পাশে যদি সমান সংখ্যা হয় বা একই সংখ্যা হয় তাহলে উঠে যায়, বা 4x - 12 ইন্টু 4x। আসলে আমার হাতের লেখা অতটাও ভালো নাই। ষোলো, x এর মান 4। এই দেখেন উত্তর আছে 4। এরপরে লগের অঙ্ক। লগের অঙ্কেও একই ধরনের প্রায়।
শুধু আসলে এগুলো সূত্র বা নিয়ম। অঙ্ক হচ্ছে যত প্র্যাকটিস করবেন তত দ্রুত অঙ্ক করতে পারবেন। এটা হচ্ছে অঙ্ক। এখন লগ টু, এই যে 2⁶ এর মান হচ্ছে 64। আবার লগ টু, 2⁵ এর মান হচ্ছে 8। আমরা লগের নিয়ম হচ্ছে লগের ভিত্তি বা পাওয়ার যেটা বলে, ভিত্তি এবং পাওয়ার যদি একই হয় তাহলে তার মান হচ্ছে 1। তাহলে এটার মান হচ্ছে লগ 2/2 এর মান হচ্ছে 1। হ্যাঁ, তাহলে থাকবে হচ্ছে 6 এবং 3 হচ্ছে 9। এ হচ্ছে এরপরে 7√3 সংখ্যা কোন ধরনের সংখ্যা? এই দেখেন যে মডেল টেস্টগুলো নিয়েছি পাশে কিন্তু আমি দিয়েছি যে কোনটা কিসের প্রশ্ন। এটা হলে আপনার ধারণা হবে যে এই ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে। আসলে অঙ্ক কিন্তু সহজ, যদি আপনি একটু বোঝার চেষ্টা করেন বা যত প্র্যাকটিস করবেন তত সহজ লাগবে। এই জন্য কথা বলে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আচ্ছা, সরি, 56 নম্বর অঙ্কটা আমরা দেখি। যে 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণে উন্নতি করে দেয়ালের ছাদ স্পর্শ করে, দেয়ালটির উচ্চতা কত? এই অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা চিত্র আহ, আহ, আঁকতে হবে বা এঁকে নিলে সুবিধা হয়। এটা আমরা ধরে নিই। হ্যাঁ, এটা হচ্ছে মই আর এটা হচ্ছে দেওয়াল। তাহলে এটা হচ্ছে দেওয়াল, এটা হচ্ছে মই। তাহলে আমাদের প্রশ্ন কি বলছে? 18 মিটার দীর্ঘ একটি মই। তাহলে এটা হচ্ছে 18 মিটার দীর্ঘ ভূমির সাথে 30 ডিগ্রি কোণে উন্নতি করে, এটা 30 ডিগ্রি। হ্যাঁ, উন্নতি করে দেয়ালের ছাদ স্পর্শ করে, এটা হচ্ছে দেয়ালের ছাদ স্পর্শ করে, এইভাবে বুঝে বুঝে করবেন। স্পর্শ করে দেয়ালটির উচ্চতা কত? এই উচ্চতা, আমাদের এই উচ্চতা বের করতে বলেছে। তাহলে এখানে আমরা মান দেওয়া আছে উচ্চতা, মানে উচ্চতা আমরা লম্ব ধরতে পারি এবং মই হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব এবং অতিভুজ এর সূত্র আমরা জানি সাইন থিটা। সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। এই থিটার মান হচ্ছে এখানে 30 ডিগ্রি, প্লাস সাইন 30 ডিগ্রি বাই 18। আর সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2 বাই 18, 2 18, অর্থাৎ is equal to 9। হ্যাঁ, এটার উত্তর হচ্ছে 9। এই দেখেন এখানে যে 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে, তাহলে এর উত্তর 9। এবার 57 নম্বর হচ্ছে 7√3 সংখ্যা কোন ধরনের সংখ্যা? এটি যেখানে রুট থাকবে সেটা এক চোখ বন্ধ করে, না সরি, চোখ খোলা রেখেই আপনারা এটা করবেন যে উত্তর হবে অমূলদ সংখ্যা। রুট থাকলে অমূলদ সংখ্যা। হ্যাঁ, এরপরে একটি কি কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 20 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান কত? সমকোণী ত্রিভুজ, এই যে ত্রিভুজ জাতীয় যত অঙ্ক আছে সবসময় আপনারা চিত্র দেখে দেখে বোঝার চেষ্টা করলে অঙ্ক সহজ। সমকোণী ত্রিভুজের উম হয় হচ্ছে 90 ডিগ্রি। একটি কোণ 90 ডিগ্রি হয়, বাকি দুইটি কোণ হয় হচ্ছে সূক্ষ্ম কোণ। এখন আমাদের প্রশ্নে দেওয়া আছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 20 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান কত? তাহলে আমরা একটি কোণের মান, যেহেতু পার্থক্য বলছে, তাহলে একটি কোণের মান আমরা ধরি x, অপর কোণ হচ্ছে, যেহেতু পার্থক্য তাহলে 20 বেশি আমরা ধরে নিতে পারি 20। এবং তাহলে এই দুইটার এই চিত্রে আমরা দেখেন এই দুইটা আর এই দুইটার যোগফলও 90 ডিগ্রি হবে। ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা আরেকটা বিষয় যে ট্রিক্স মনে রাখতে পারেন যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, যদি একটি কোণের মান দেয়া থাকে তাহলে বাকি দুইটা কোণের মান বের করা প্রায় সহজ। হ্যাঁ, এখানে 90 ডিগ্রি, তাহলে 2x 90 - 20
70/2। অতএব ক্ষুদ্রতম কোণ হবে হচ্ছে 35°। আর তাহলে বৃহত্তম কোণ যেহেতু পার্থক্য, বৃহত্তম কোণ হবে 55°। তাহলে হয়ে গেল, এই দেখেন বৃহত্তম কোণ যদি আমরা 55° ধরি তাহলে হয়ে গেল 90°। আসলে অঙ্ক বুঝলে বেশ সহজ। উত্তর আছে 35°। এরপরে 59 নম্বর, বেলা 2:30 ঘটিকার সময় ঘড়ির কাঁটা ও মিনিটে কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এটা সূত্র আছে। এটা সূত্র হচ্ছে 11m প্লাস 60h/2। হ্যাঁ, এটাকে যে পরম মান বলে। এই মান যদি ঋণাত্মক হয়, পরম মান থাকলে পরম মানের মধ্যে সব হচ্ছে ধনাত্মক, যদি পরম মান উঠে যায় তখন ধনাত্মক হয়। হ্যাঁ, তাহলে আমরা মান বসিয়ে দিই। 11m মানে হচ্ছে 11 দিয়ে m মানে হচ্ছে মিনিট, মিনিট হচ্ছে 30 মিনিট ছিল, 30 মিনিট। আর হচ্ছে 60h মানে হচ্ছে আওয়ার, আওয়ার মানে ঘন্টা, 2। তাহলে 330 মাইনাস 120। এর পরম মান আপনারা দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। তাহলে এখানে আসবে হচ্ছে 210 টু 105। এটা হচ্ছে উত্তর। তাহলে আমরা বুঝতে পারলাম। এরপরটা হচ্ছে কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল 60° হলে সংখ্যাটি কত? কোন সংখ্যার, তাহলে সংখ্যাটি বের করছে, কত সেটা বলেছে। তাহলে আমরা সংখ্যাটি x ধরে নিই, সংখ্যাটি x। তাহলে কোন সংখ্যা 60%, তাহলে এই সংখ্যার হচ্ছে 60%, এর থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল হবে 60। তাহলে 60% সমান আমরা 60x/100, পার্সেন্ট হলেই হচ্ছে 100 আসবে। হ্যাঁ, এটা আমরা ওই পাশে নিয়ে যাই, 60 প্লাস 60। এখানে থাকবে 3x/5, যদি আমরা 20 দিয়ে কাটাকাটি করি। হ্যাঁ, 3x/5 120 এবার সমান সমান 40, উত্তর হবে 200। 200, এ দেখেন এখানে উত্তর আছে 200। এর পরের অঙ্কে আমরা চলে যাই। পরের অঙ্কটি হচ্ছে, একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 16 মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ মিটার? আচ্ছা, একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য, আমরা সমবাহু ত্রিভুজের সূত্র জানি √3/4 a স্কয়ার। আপনাদের অঙ্কের ক্ষেত্রে আপনি যদি সূত্র না জানেন, এই যে সূত্র না জানেন, তাহলে কিন্তু অঙ্ক করা বেশ কষ্টকর। আমরা মান বসাই দিই এখন। √3/4 a স্কয়ার হচ্ছে, এর মান হচ্ছে 16। আমরা এইভাবে লিখতে পারি কাটাকাটি সুবিধার্থে। হ্যাঁ, শর্টকাট যে 16, তাহলে 4 × 16 = 64। তাহলে 64√3, আমাদের উত্তর আছে 64√3। তারপরে a এর মান কত হলে 9 - 12x প্লাস x স্কয়ার একটি পূর্ণবর্গ রাশি হবে? এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আমরা এটা লিখে নিই, 9 - 12x প্লাস x স্কয়ার। এটা বের করে আমরা সূত্র ভেঙে ফেলি। হ্যাঁ, তাহলে এইখানে আমরা সূত্রের 2 ধরি, আর এই
এখানে এক্স আছে 3, কিন্তু এইখানে আমার 4 যদি নেই তাহলে কিন্তু আমার এই সূত্র মিলবে। সরি, এখানে 2 হবে, 2 এক্স স্কয়ার, 2x²। এখানে 2 নেওয়ার উদ্দেশ্য হচ্ছে দেখেন 2 দুগুণে 4, 3 4 12। তাহলে আমরা এটা সূত্রে যেহেতু পড়ছে, তাহলে আমার এর মান হবে হচ্ছে 4। কেন 4 হলো বুঝছেন? এই যে আমরা এইভাবে যদি লিখতাম যে x², এটাকে ভাঙলে হচ্ছে 2x² হয়, 3x² হয়। ঠিক আছে, ওকে। এরপরে অঙ্কে আমরা চলে যাই 63 নম্বর। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে আয়তক্ষেত্রে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে আয়তক্ষেত্র। কেন আয়তক্ষেত্র হবে? সামান্তরিক কিভাবে আঁকে? এই যে একটা সামান্তরিক, এই যে এটা সামান্তরিক। সামান্তরিকের কর্ণ কিন্তু সমান না, হ্যাঁ, এই যে কর্ণগুলো সমান না, এটা হচ্ছে কর্ণ। এই দেখেন এই কর্ণটা সমান না, কিন্তু আয়তক্ষেত্রের কর্ণ কিন্তু সমান। এই জন্য এখানে বোঝার একটু বিষয় হচ্ছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে আয়তক্ষেত্র। এরপর অঙ্কে আমরা চলে যাই। এইভাবে আপনারা খুব দ্রুত সময়ে অ্যান্সার করতে পারেন বিষয়গুলো জানা থাকলে। এগুলো হচ্ছে বেসিক, আপনার বেসিক যত স্ট্রং হবে আপনি তত দ্রুত জানতে পারবেন। এরপরে হচ্ছে দুটি সংখ্যার গসাগু 36 এবং লসাগু 36, গসাগু 6, একটি সংখ্যা 12 হলে অপর সংখ্যাটি কত? এটা সূত্র মতো। এখানে আমরা সূত্র জানি হচ্ছে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। আমরা সূত্রটাও লিখতে পারি যে দুটি সংখ্যার গুণফল সমান সমান গসাগু। এটা হচ্ছে সূত্র। যদি সূত্র জানা থাকে তাহলে তো একদম অল্প সময়ে আপনি করে ফেলতে পারেন। তাহলে লসাগু ইন্টু গসাগু, একটি সংখ্যা আমরা এক্স ধরে নিই, আরেকটি সংখ্যা দেওয়া আছে 12, লসাগু হচ্ছে 36 এবং গসাগু হচ্ছে 6। তাহলে আমরা কাটাকাটি করলেই উত্তর পেয়ে যাব। 3 6 18। তাহলে আমাদের অপর আরেকটি সংখ্যা হচ্ছে 18 দেওয়া আছে। এরপরে অঙ্কে আমরা চলে যাই। দুটি সংখ্যার বর্গের সমষ্টি ও অন্তরফল যথাক্রমে 61 এবং 11 হলে সংখ্যা দুটি কত? এই সব ক্ষেত্রে আপনারা হচ্ছে অপশন টেস্ট করবেন। এই অপশন টেস্ট করলে যদি আপনাদের শর্তের সাথে মিলে যায়, আমরা সঠিক উত্তর দিয়ে আমরা বোঝার চেষ্টা করি, যেহেতু সময় একটু শর্ট। যে দুটি সংখ্যার বর্গের সমষ্টি তাহলে কত হয়? 6 6 36, 36 5 5 25, তাহলে বর্গের সমষ্টি হচ্ছে 61। আবার কি বলছে? যে সংখ্যা দুটি আবার অন্তরফল হচ্ছে 11, হ্যাঁ, এই 36 25 বিয়োগ করলে অন্তরফল হচ্ছে 11। তাহলে এই শর্ত যেহেতু আমাদের এই উত্তরটা বা অপশনটা সাপোর্ট করছে, সেই ক্ষেত্রে আমরা এই উত্তরটা গ্রহণ করতে পারি। এইভাবে হচ্ছে অপশন টেস্ট করে আপনারা উত্তর মিলাতে পারেন। এরপরে উৎপাদক তো আপনারা অনেকেই করতে পারবেন। উৎপাদক হচ্ছে 2a² মাইনাস প্লাস 6a মাইনাস 8। উৎপাদকের ক্ষেত্রে এই পাশে যদি কোনো সংখ্যা থাকে তাহলে এটা দিয়ে এটা গুণ হয়, অথবা এটা আপনি কমন নিতে পারেন। যদি কমন যায়, কমন নিলে পরে ছোট হয়ে যায়। উৎপাদক হচ্ছে যত ছোট করতে পারবেন তত আপনাদের জন্য ভালো। এবার
এই উৎপাদকের মিডিল টার্মের শর্ত হচ্ছে এমন দুটি সংখ্যা নির্ণয় করতে হবে যা যোগ বিয়োগ করলে 3 হবে, আবার গুণ করলে 40 হবে। এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এটাকে আমরা এভাবে ভেঙে নিই। 20, 10, 5, তাহলে 2 2 4, 4 2 8, তাহলে 5 8 40, 5 প্লাস 8 5 40। এটা দেখেন যে 8 থেকে 5 বিয়োগ করলে 3 হলে আমরা এই শর্তটা, মিডল টার্মের শর্তটা আমাদের সাপোর্ট করলো, সেক্ষেত্রে আমরা এটা নিয়েছি। আসলে আপনাদেরকে একটু করে আমি বোঝানোর চেষ্টা করছি, এর জন্য একটু সময় লাগছে। ধৈর্য সহকারে আপনারা দেখবেন, আসলে অনেক উপকৃত হবেন যারা পরীক্ষা দিয়েছেন বা আগামীতে দিবেন, বা যারা নতুন চাকরি প্রত্যাশী, তাদের ক্ষেত্রে দেখবেন যে অনেক উপকার হবে জিনিসগুলো বুঝতে। হ্যাঁ, a+8 a-5 আমাদের প্রশ্নে ছিল হচ্ছে এই উৎপাদকের সরি এর উৎপাদক কোনটি। তাহলে আমাদের এই যে অপশনের মধ্যে যেটা দেওয়া থাকবে এটা আমাদের সাপোর্ট করলো, তাহলে হচ্ছে a+8 হচ্ছে উত্তর। হ্যাঁ, এইভাবে বের করতে হবে। এরপরে 1 হতে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, এটা মুখস্থ যে 25টি। 1 হতে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি, এটা মুখস্থ রাখতে হবে। তারপরে a+b=2 এবং a² - b² = 4 হলে a³ + b³ এর মান কত? এর মান কত? তাহলে এটাও আপনারা একটু ট্রিক্স অ্যাপ্লাই করে শর্টকাটেই উত্তর বের করতে পারেন। সেই শর্টকাটটা একটু দেখাচ্ছি, বিস্তারিত করা যায়। যেহেতু a+b এর মান 2 দেয়া আছে, আমরা জানি a² - b² এর মানও 4 আছে। এটার সূত্র যদি আমরা ফেলাই a+b a-b, a+b এর মান দেয়া আছে, তাহলে 2 a-b = 4, a-b এর মান আমরা পাচ্ছি 2। এখন আমরা a b এর মান বের করে নিতে পারি। a b এর মান যদি আপনি বের করে নেন, তাহলে এর মান বসাবেন এবং b এর মান বসাবেন, তাহলে দেখবেন যে উত্তর দ্রুত পেয়ে যাচ্ছেন। a+b a-b = 2 = 2। আমরা যদি দুইটা সমীকরণ ধরে নিলাম, দুইটা সমীকরণকে যোগ করলে হলো এর মান হচ্ছে 2। এবার এর মান এখানে আমরা বসিয়ে পাই। এর মান যদি বসাই হচ্ছে 2 + b/2। আপনাদের একটু শর্টকাটে শেখাচ্ছি, তবে চেষ্টা করবেন যে শর্টকাট এইভাবে না শিখতে। তারপরেও দ্রুত অ্যান্সার করার জন্য এটা শেখা যেতে পারে। এমসিকিউর ক্ষেত্রে, রিটেনের ক্ষেত্রে আপনাদেরকে বিস্তারিত করতে হবে। তাহলে b এর মান 0। আমরা এবার বসিয়ে পাই a³ + b³ এখানে আমরা পেয়েছি 2³, এবার 0³ উত্তর আমাদের 8। 2³ এর মান 8। এভাবে অপশন টেস্টের মাধ্যমে আপনারা এই উত্তরগুলো করতে পারেন। 8। এরপরে x/y এর সাথে কত যোগ করলে যোগফল 2y/x হবে? এটা এই যে যোগফল, তাহলে একটা সংখ্যা দেওয়া আছে যে কত যোগ করলে, আরেকটা সংখ্যা বের করতে বলেছে কত যোগ করলে হয়। তাহলে যোগফল থেকে সহজ হিসাব, এটা দেখেন, যোগফল হচ্ছে 2y/x। 2y/x থেকে বিয়োগ করতে হবে x/y। আমরা বিয়োগ করি, xy 2y² কেন হলো? এই যে এখানে x আছে, এই x তাহলে আমাদের যদি আমরা ওইভাবে যেভাবে বোঝান যে x কেটে গেল, তাহলে y, তাহলে এই y এই উপরটার সাথে গুণ হবে 2y
আর ওয়াই যেহেতু আছে এক্স, তাহলে এক্স এর স্কয়ার হবে। এটাই হচ্ছে উত্তর। এখানে দেখেন এই যে এটাই কিন্তু উত্তর। এরপরটা আমরা চলে যাই। 30 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত 3:4 হবে? 3:4 হবে, হ্যাঁ। এটাও আসলে বিস্তারিত করা যায়, আমি একটু শর্টকাট আপনাদেরকে দেখাচ্ছি। এটা শর্টকাট আমরা কিভাবে শিখতে পারি। যেহেতু 30 লিটার বলছে, 30 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত হচ্ছে 7:3। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে? তাহলে প্রথম যে অনুপাত আছে, এখান থেকে 7 এবং 3 যোগ করি, তাহলে হলো 10। এই 10 দ্বারা যে লিটার আছে তাকে ভাগ করব, তাহলে থাকলো 3। হ্যাঁ, সরি সরি, এখানে টেক্সট একটু ভুল হয়েছে। এখানে টেক্সটটা হবে হচ্ছে অনুপাতের যে অনুপাতটা হচ্ছে কম থাকবে, যে অনুপাতটা কম থাকবে সেটা দ্বারা হচ্ছে ভাগ করতে হবে। 30 দ্বারা ভাগ, এটা হলো শর্টকাট নিয়ম। ভাগ করলে যেটা থাকবে 10। এই 10কে এই যে অনুপাত, যে প্রথম যে এই নিয়মটা প্রযোজ্য শুধু হচ্ছে দুইটা অনুপাত, এই দুইটা অনুপাতে যদি এক হয়, যেহেতু 7 ও 3:3 এবং 3:7, এটা যদি একই হয় সংখ্যা, তাহলে হচ্ছে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করা যাবে। তাহলে 7 এবং 3-এর যে বিয়োগফল, সেটা দিয়ে এই 10 গুণ করতে হবে। তাহলে এদের পার্থক্য 4, গুণ করলে হবে 40। এটাই হচ্ছে উত্তর। এটা হলো শর্টকাট। কিন্তু আমরা যদি এটার বিস্তারিত দেখি, আমরা বিস্তারিত একটু দেখে নিই। আমরা যদি এটার বিস্তারিত দেখি যে কিভাবে আমরা বিস্তারিত করতে পারি লিখে। অ্যাসিড ও পানির অনুপাত, অ্যাসিড আমি শুধু একটু লিখছি। অ্যাসিডের পরিমাণ তাহলে কত হবে? আগে অনুপাতের হচ্ছে মোট নির্ণয় করতে হবে। 30 ইন্টু অনুপাতের মোট হচ্ছে 10, অ্যাসিডের পরিমাণ 7, 21। আবার হচ্ছে পানি, আমি একটু শর্টকাট লিখছি, বিস্তারিত লিখছি না। পানির অনুপাত 3 ইন্টু 10, 9। তাহলে অ্যাসিড ও পানির অনুপাত পেলাম আমরা। এবার ওই মিশ্রণে কি পরিমাণ, আবার বলছে ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে? কি পরিমাণ পানি? আমাদের পানি মিশ্রিত করতে হবে, হ্যাঁ। যেহেতু এটা অনুপাত আকারে, আমরা পানি ধরলাম এক্স, এক্স পরিমাণ মিশ্রিত করব, তাহলে 21 x/9। যেহেতু এই পানির সাথে আমাদের এক্সট্রা পানি যদি আমরা যোগ করি, তখন অনুপাত দাঁড়ায় হচ্ছে 7। এটা প্রশ্নে দেওয়া আছে, হ্যাঁ, 7। এটা আমরা যোগ করি, 3x 3 নং 27, 7 7, 7 2 14, 3x 27, সরি 120, তাহলে x সমান সমান 120 ইন্টু 3, 40। এইভাবে আপনারা বের করতে পারেন, হ্যাঁ। এভাবে আপনাদেরকে জাস্ট একটু বোঝানোর জন্য, আমি দ্রুত করার জন্য এভাবে করছি। আস্তে আস্তে সময় নিয়ে, আরো সময় নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এরপরে অঙ্কে আমরা চলে যাই। যারা ভিডিওটি মিস করবেন তারা আবার পুনরায় দেখতে পারেন। যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 300 বর্গমিটার হলে উহার পরিসীমা কত?
আমরা প্রায় শেষের দিক, আমাদের 20টা অঙ্ক হয়ে গেছে। 21 নম্বর অঙ্ক। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 300 বর্গমিটার দেওয়া আছে, তার দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আচ্ছা, প্রস্থ মানে হচ্ছে প্রস্থকে আমরা x ধরলাম, আর হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3x ধরলাম, যেহেতু 3 গুণ, এবং ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ 300 মিটার। এই যে 3x স্কয়ার ইকুয়াল টু 100, অর্থাৎ x ইকুয়াল টু 100। হ্যাঁ, এটা x যদি আমরা স্কয়ার ওঠানোর নিয়ম কি জানেন? এটা উপর রুট হবে, যখন স্কয়ার উঠে যাবে তখন এটা উপর রুট হবে। লিখিত পরীক্ষার ক্ষেত্রেও এটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনারা কখনোই, আরেকটা নিয়ম আছে যে এক্স স্কয়ার ইকুয়াল টু 10 স্কয়ার দিলেন, এটা কিন্তু ভুল পদ্ধতি, এটা হলো সূচকের নিয়ম। এভাবে লিখলে কিন্তু অঙ্কে 0 দিবে। নিয়ম হচ্ছে যেটা করার পরে তাহলে √100 এর মান হবে 10। এটা হচ্ছে উত্তর। ও সরি, পরিসীমা বের করতে বলছে। তাহলে আমরা প্রস্থ পেলাম x 10, তাহলে দৈর্ঘ্য হচ্ছে, যেহেতু প্রস্থ 3 গুণ, তাহলে x সমান সমান 30। আমরা জানি পরিসীমা সমান সমান হচ্ছে 2 ইন্টু, পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা হলো পরিসীমার সূত্র। তাহলে আমরা দৈর্ঘ্য পাইছি 30 প্লাস 10 সমান 2 ইন্টু 4 সমান 80 হচ্ছে উত্তর। হ্যাঁ, এটা উত্তর হচ্ছে 80। দেখেন, এরপরের প্রশ্নে আমরা চলে যাই। এরপরে প্রশ্ন হচ্ছে, দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 10 ও 15 ঘন্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? আসলে এই অঙ্কগুলো একটু সহজ, একটু মাথা খাটালে আপনারা পারবেন। দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 10 ও 15 ঘন্টায় পানি পূর্ণ করে, এবং নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হয়। হ্যাঁ, এই অঙ্কগুলো আসলে বুঝলে খুব সহজ, ওই নিয়মের অঙ্ক তো। তাহলে দুটি নল দ্বারা, তাহলে প্রথম নল দ্বারা, একটু আমি বেশি লিখছি না, যে প্রথম নল দ্বারা 10 ঘন্টায় পূর্ণ হয়, এক অংশ বলতে সম্পূর্ণ অংশ আমরা ধরি। হ্যাঁ, তাহলে 1 ঘন্টায় পূর্ণ হয় হচ্ছে 1/10 অংশ। এরপরেরটা হচ্ছে 15 ঘন্টায় পূর্ণ হয় 1 অংশ, 1 ঘন্টায় পূর্ণ হয় 1/15 অংশ। এবার যেহেতু দুটি নল একত্রে খোলা রাখলে, যখন একত্রে বিষয়টা আসবে তখন হচ্ছে যোগ হবে, যে ভগ্নাংশগুলো থাকে সেগুলো হচ্ছে যোগ হবে, আর যদি আলাদা আলাদা হয় তখন হচ্ছে বিয়োগ হয়। 30, এটার লসাগু করলে হচ্ছে হয় হলো 30। হ্যাঁ, 3 ইন্টু 2, 30 ইকুয়াল টু 1/6। তাহলে 1/6 অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়। তাহলে 1 অংশ পূর্ণ হয়, তাহলে এটা এই যে গুণ হয়ে যাবে, তাহলে উত্তর হবে 6 ঘন্টায় পূর্ণ হয়। হ্যাঁ, এটা হচ্ছে এইভাবে করতে হয়। আমি কথায় লিখলাম না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু শর্টকাট করে যাচ্ছি।
এর পরের প্রশ্ন আছে যে একটি ক্লাসে 30 জন ছাত্র আছে, তাদের মধ্যে 18 জন ফুটবল খেলে, 14 জন ক্রিকেট খেলে এবং 5 জন কিছুই খেলে না, কতজন উভয়টি খেলে? এইখানে একটু বোঝার বিষয় আছে। আগে আমাদেরকে ধরতে হবে যে 5 জন কিছুই খেলে না মোট ছাত্রের মধ্যে, তাহলে আমাদের টোটাল ছাত্র সংখ্যা 30, 30 এর মধ্যে 5 জন কিছুই খেলে না, তাহলে থাকলে হচ্ছে 25 জন। এই 25 জন হচ্ছে ফুটবল ক্রিকেট সবকিছুই খেলতে পারে। হ্যাঁ, এখন এইখানে হচ্ছে আমাদের প্রশ্নে চাইছে যে কতজন উভয়টি খেলে, যে কতজন উভয়টি খেলে। তাহলে আমাদেরকে শুধু ফুটবল খেলে, শুধু, আসলে কথায় লিখে বুঝে বুঝে করলে সুবিধা। শুধু ফুটবল খেলে, এই যে মোট থেকে বিয়োগ হবে 25 থেকে 18 জন। এটা ওই যে শতকরার ইসের অঙ্কের মতোই, এতজন হচ্ছে শুধু ফুটবল খেলে। এরপরে শুধু ক্রিকেট খেলে, শুধু শুধু ক্রিকেট খেলে 25 মাইনাস, তাহলে কত আছে? 14 জন, হচ্ছে 11 জন। এখন হচ্ছে শুধু ফুটবল প্লাস ক্রিকেট। হ্যাঁ, ক্রিকেট খেলে হচ্ছে 7 প্লাস 11, 18 জন। এখন হচ্ছে মূল যে বিষয়টা, যে তাহলে হচ্ছে কতজন উভয় খেলাটি খেলে, এটা বের করতে হলে তখন হচ্ছে এই যে যে 18 হলো, এটাকে আবার 25 থেকে বিয়োগ করতে হবে। তাহলে 25 থেকে 18 বিয়োগ করলে হচ্ছে 7 জন। এই 7 জনই হচ্ছে উভয় খেলাটি খেলে। হ্যাঁ, এটা হচ্ছে উত্তর। এরপরের অঙ্কে আমরা চলে যাই। স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 7 কিলোমিটার, এরূপ নৌকাটি স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লেগেছে, ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে? তাহলে ফিরে আসার সময় নৌকার কত সময় লাগবে এটা বলেছে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? তাহলে প্রথমে কি আছে, স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 7 কিলোমিটার। হ্যাঁ, এরূপ নৌকায় স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লাগে। তাহলে নৌকার গতিবেগ দেওয়া আছে 7 কিলোমিটার, নৌকার গতিবেগ হচ্ছে 7 কিলোমিটার ধরলাম। আমাদের বের করতে হবে যে স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ গেছে 3 ঘন্টা। হ্যাঁ, তাহলে আমাদের স্রোতের অনুকূলে টোটাল বেগটা বের করতে হবে। এই টোটাল বেগটা বের করার নিয়ম হচ্ছে যে আমরা বেগের যে সূত্রটা জানি, যে এই এই সূত্র আপনারা ফেলাতে পারেন। বেগের সূত্র হচ্ছে দূরত্ব দূরত্ব বাই সময়। এখানে দূরত্ব হচ্ছে 33 কিলোমিটার, সময় হচ্ছে 3 ঘন্টা, তাহলে হচ্ছে বেগ হচ্ছে 11। তাহলে স্রোতের অনুকূলে বেগ হচ্ছে 11 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, এখন আমাদের নৌকার বেগ যেহেতু দিয়ে আছে, তাহলে স্রোতের বেগ বের করতে হবে। এই টোটাল বেগ থেকে নৌকার বেগ আমি বিয়োগ দিলাম 7, তাহলে যেটা পাবো 4। এই 4 হচ্ছে স্রোতের বেগ। আমাদেরকে কি বলেছিল, যে ফিরে আসার সময় নৌকাটি কত সময় লাগবে। এখন ফিরে আসার সময় হচ্ছে স্রোতের প্রতিকূল বেগ, স্রোতের প্রতিকূল বেগ আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা নৌকার বেগ 7 পেলাম, স্রোতের বেগও 4 পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে প্রতিকূল বেগ, আমরা প্রতিকূল বেগের সূত্র জানি যে প্রতিকূল বেগ হয় হচ্ছে
নৌকার বেগ, নৌকা আমি শর্টকাট লিখলাম, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। নৌকার বেগ 7 মাইনাস 4 সমান সমান 3। এই 3 হচ্ছে প্রতিকূল বেগ। এখন স্রোতের প্রতিকূল বেগ হচ্ছে 3। এখন আমাদেরকে সময় বের করতে হবে। এই যে আমরা যে সূত্র দেখেছিলাম, বেগ সময় দূরত্ব, ঠিক আছে? তাহলে আমরা সময়কে আমরা এইখানে নিয়ে যাই আর বেগকে এইখানে দিই। তাহলে দূরত্ব কত ছিল? 33। সময় কত হলো? সরি, এই বেগ যদি এখানে নিয়ে আসি, তাহলে বেগ আমরা পেয়েছি 3। তাহলে আমরা সময় পেলাম 11 ঘন্টা। 11 ঘন্টা, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে উত্তর। এই যে এখানে দেখেন 11 ঘন্টা। এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, ধারণার জন্য। যখন ফাইনালি বিভিন্ন ক্লাস টপিক অনুযায়ী নিব, তখন আপনারা বিষয়টা ভালো করে বুঝতে পারবেন। এই প্রশ্নের উত্তরগুলো কিভাবে হলো বা কিভাবে এমসিকিউ গুলো আপনারা অ্যান্সার করবেন, সেইগুলো হচ্ছে দেখানোর চেষ্টা করছি। এরপরের প্রশ্ন, পিতা ও পুত্রের আজকের শেষ অঙ্ক আর কি, হ্যাঁ? তাহলে 25টা অঙ্ক আপনাদের ধারণা দিলাম যে কিভাবে করতে হয়। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। মাতার বয়স পুত্রের বয়স অপেক্ষা 20 বছর বেশি। পিতা ও মাতার গড় বয়স কত? এটা বেশ সহজ। যেহেতু পিতা ও পুত্রের গড় বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর, এখানে 60, হ্যাঁ? তাহলে পুত্রের বয়সের থেকে মাতার বয়স 20 বছর বেশি, আমরা এটা যোগ করে দিলাম। তাহলে 80 হয়ে গেল। এখন বলছে পিতা ও মাতার গড় বয়স কত? এটা আমরা 2 দ্বারা ভাগ করলে, যেহেতু দুইজন, তাহলে 2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 40। এটাই হচ্ছে উত্তর, হ্যাঁ? আসলে শর্টকাট জানা থাকলে বেশ সহজ হয়। আমাদের অঙ্ক আজকের মতো শেষ। এরপরে আমরা অন্যান্য প্রশ্নগুলো দেখি, যেমন বাংলা, ইংরেজি। এই প্রশ্নগুলো আমরা দেখব যে যেগুলো মুখস্থ পাঠ সেগুলো তো মুখস্থই করতে হবে। আর বাংলার মধ্যে যেমন সমাস, কারক থাকে, এগুলো বোঝার বিষয়, সেগুলো একটু বুঝিয়ে দিচ্ছি। এবং ইংরেজির ক্ষেত্রেও ন্যারেশন, ভয়েস চেঞ্জ, কমপ্লিটিং সেন্টেন্স এগুলো থাকে, সেগুলো একটু বোঝানোর চেষ্টা করব। প্রশ্ন আমরা দেখি, যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে মুখস্থ পাঠ। এই যে বনস্পতি, এটা আমরা দেখতে পারি যে বনস্পতি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এই যে বনস্পতি, যে সন্ধি বিচ্ছেদটা হয়েছে, এই সন্ধি বিচ্ছেদটা হচ্ছে, এটা হচ্ছে নিত্য সন্ধি। এই কারণে বন যোগ প্রতি এটা হয়েছে। এটা আমরা সাধারণত সন্ধি নিয়ম অনুযায়ী জানি যে যদি দন্ত স থাকে বা হ্যাঁ, দন্ত স যদি থাকে, তাহলে সেটা হয় বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি মনে রাখার আরেকটা উপায় আছে, যে 300 র থাকলে হচ্ছে বিসর্গ সন্ধি হয়, হ্যাঁ? কিন্তু এটা হচ্ছে নিত্য নিপাতনে সিদ্ধ সন্ধি বা নিত্য সন্ধি হয়, এটা বনস্পতি হবে, হ্যাঁ? এরপরে উদ্যম বিহনে কার পুরে মনোরথ। এখানে উদ্যম বিহনে কোন কারকে কোন বিভক্তি? অধিকরণের সপ্তমী। কেন অধিকরণের সপ্তমী হলো? উদ্যম বিহনে। অধিকরণ কারক হয় হচ্ছে কোনো স্থান বা বিষয় যদি বোঝায়, তাহলে অধিকরণ কারক। উদ্যম বিহনে মানে যে কোনো একটা স্থান বা বোঝাচ্ছে, সেই কারণে অধিকরণ কারক। আর বিহনে এ আছে, এ থাকলে হচ্ছে সপ্তমী বিভক্তি। এরপরে যা আছে মুখস্থ, আরেকটা কারক আছে, সেটা হচ্ছে গাড়ি স্টেশন ছাড়লো। এখানে স্টেশন কোন কারকে কোন বিভক্তি? এখানে প্রশ্ন আসতে পারে যে স্টেশন দেওয়া আছে, তাহলে তো অধিকরণ কারক হওয়ার কথা। কিন্তু আমরা কারকে যে সংজ্ঞা আছে, সেই সংজ্ঞা বা ট্রিক্স অনুযায়ী আমরা জানি যে কোনো স্থান থেকে কোনো কিছু বিচ্যুত বা উৎপন্ন হলে তখন হচ্ছে অপাদান কারক হয়। এটা গাড়ি স্টেশন ছাড়লো মানে গাড়ি স্টেশন থেকে বিচ্যুত হলো বা কোনো স্থান থেকে কোনো স্থানে যাচ্ছে, এই কারণে হচ্ছে এটা অপাদান কারক। আর স্টেশনের সাথে যেহেতু কোনো বিভক্তি নেই, তাহলে এটা শূন্য বিভক্তি।
এরপরে যেগুলো আছে সেগুলো তো মুখস্থ। তাহলে বাংলা চলে গেল। এবার ইংরেজির ক্ষেত্রেও এই যে এটা যে বিষয়গুলো থাকে, যে এটা হচ্ছে সলিকিউ বলে, হ্যাঁ, এটা প্রমুক্তি বলে, সাধারণত বাংলা হচ্ছে প্রমুক্তি। যে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন ইজ এ ফেমাস সলিকিউ ফ্রম, কোন বই থেকে এই প্রমুক্তি বা উক্তিটি নেওয়া হয়েছে? হেমলেট, উইলিয়াম শেক্সপিয়ারের হেমলেট গ্রন্থ থেকে। এরপরে প্রিফিক্স, প্রিফিক্স মানে আগে বসে যেটা, সাফিক্স হচ্ছে পরে বসে। মোরালের আগে এ বসলে হচ্ছে একটা নতুন শব্দ তৈরি হয়, এই কারণে এটা প্রিফিক্সের সঠিক উত্তর এটা। সিবলিং অর্থ হচ্ছে ভাই এবং বোন বোঝায়, প্লুরাল এটা। আর এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, যেটা বলে যে এক শব্দের একটি, যে ম্যান হুজ ওয়াইফ হ্যাজ ডাইড ইজ কল্ড এ, কি বলে, যার ওয়াইফ মারা গেছে তাকে কি বলে? উইডোয়ার, হ্যাঁ, বিপত্নিক। এখানে একটু বোঝার বিষয় আছে। আর্টিকেল, হি ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল বিকজ হি হ্যাড ড্যাশ হার্ট অ্যাটাক। এখানে এটা কেন হলো? হি ওয়েন্ট টু হসপিটাল, সে হসপিটাল, যে কেউ যদি রোগী হিসেবে হাসপাতালে যায় তাহলে সেখানে ক্রস চিহ্ন বসে। আর কেউ যদি রোগী ব্যতীত পরিদর্শনে গিয়েছে সেই ক্ষেত্রে হসপিটালে আগে আর্টিকেল বসতে পারে, হ্যাঁ। কিন্তু যেহেতু সে রোগী হিসেবে গিয়েছে সেই কারণে ক্রস চিহ্ন হবে বা কোনো আর্টিকেল বসবে না। আর হি হ্যাড এ হার্ট অ্যাটাক, হ্যাঁ, হার্ট অ্যাটাক, এইচ এর উচ্চারণ হয়ের মতো হয়, এটা হার্ট, এ হার্ট অ্যাটাক হবে। এরপরে প্রশ্ন, কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস রিগার্ডিং ইয়োর ওয়ার্ক। ইয়ার রিগার্ডিং এখানে কি হিসেবে কাজ করেছে? এখানে প্রিপজিশন হিসেবে কাজ করেছে, হ্যাঁ। এই যে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই মেট ইউ, এটা অতীতের ঘটনা বোঝাচ্ছে, যে অনেক বছর হয়েছে তার সাথে আমার দেখা হয়েছে, হ্যাঁ, বা দেখা হয়েছিল। এটা হচ্ছে মিট এর পাস্ট ফর্ম হচ্ছে মেট, আই মেট ইউ। আই স দ্য বেগার লাইং অন দ্য ফ্লোর, লাইং হবে, হ্যাঁ। এটা নিয়ে অনেকেই এর কনফিউশন, একটা প্রশ্ন। পরের প্রশ্ন, যে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিপল। ও, এটার উত্তর হবে এটা, পপুলাস। তারপরে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, দো হি ইজ এ পোর, হি ইজ পোর হি ইজ অনেস্ট, এটা কমপ্লেক্স করতে হবে। এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে ছিল, সেটাকে কমপ্লেক্স করতে হবে। কমপ্লেক্স করার ক্ষেত্রে বাট থাকলে, যেহেতু হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, সে গরিব কিন্তু সে সৎ, এটার কমপ্লেক্স সেন্টেন্স হবে দো হি ইজ পোর, যদিও সে গরিব সে সৎ, হি ইজ অনেস্ট। দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য ডোন্ট ডু ইট, এটা হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী যে প্যাসিভ করার নিয়ম হচ্ছে, নট যদি থাকে তাহলে লেটের পরে নট বসবে এবং সাবজেক্ট ইট বসবে, এরপরে বি বসবে, বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে ওই রুলস অনুযায়ী। এরপরে নেগেটিভ করতে হবে, এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যে হি ইজ দ্য বেস্ট প্লেয়ার, নো আদার প্লেয়ার ইজ অ্যাজ গুড অ্যাজ হি। এর নেগেটিভের রুলস অনুযায়ী নো আদার প্লেয়ার, এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বিষয়টা হচ্ছে ভাবার্থ হচ্ছে ঠিক থাকবে, হ্যাঁ। ভাবার্থ যদি এলোমেলো হয়ে যায় তখন এটা মিলবে না। আর অ্যাজ গুড অ্যাজ হি, এটাই হবে উত্তর। তার কোনো বন্ধু নেই বললে চলে, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, এখানে ফিউ ফ্রেন্ডসই হবে। এখানে নেগেটিভ অর্থ বোঝাচ্ছে তার কোনো বন্ধু নেই। এই ট্রান্সলেশনের ক্ষেত্রে আপনারা একটু দেখবেন যে একটু আনকমন জিনিস আছে কিনা, হ্যাঁ, সেই ক্ষেত্রে ওইটা একটা ট্রিক্স। হার্ট এর অ্যাডভার্ব হচ্ছে হার্টিলি, ব্লু ব্লাড মিন্স অ্যারিস্টোক্র্যাটিক বার্ড, অভিজাত জন্ম, স্পেলিং অ্যাকুইটেড হিম অফ দ্য চার্জ। এই যে আরেকটা, এই যে প্রিপোজিশনের ক্ষেত্রে দোষ স্বীকার বা দোষী সাব্যস্ত করা, সেই ক্ষেত্রে প্রায়ই দেখবেন যে অফ হয়, হ্যাঁ। অ্যাফ্রাইড অফ,
বা ভয়ভীতি প্রদর্শনের ক্ষেত্রে অফ হয়। বি এর ম্যাসকুলিন ফর্ম ড্রন। প্যারাডাইস রিগেইন বইটি লিখেছেন জন মিল্টন। এরপরে আছে ম্যান অ্যান্ড সুপারম্যান বইটি লিখেছে জিবি শ, জর্জ বার্নার্ড শ। এখানে জর্জ বার্নার্ড শ। প্রোক্লেম, ডিক্লেয়ার, হ্যাঁ, যে কোনো প্রোক্লেম হচ্ছে কোনো কিছু ঘোষণা করা, ডিক্লেয়ার। এবার ফরিদা said to her mother, I shall go to bed now. এটার ইনডাইরেক্ট স্পিচটা কিভাবে হবে? হ্যাঁ, ফরিদা told her mother that she would go to bed then. এটা কেন হলো? এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের করেছে। এই জন্য আসলে আপনারা রুলস গুলো বা এইগুলো হচ্ছে আমাদের ছোটবেলার বেসিক জিনিস। এই জিনিসগুলো আসলে না জানা থাকলে যে কোনো পরীক্ষায় টেকাটা বেশ কষ্টসাধ্য বিষয়। ফরিদা টোল্ড, সেড টু এর পরিবর্তে টোল্ড হবে, টোল্ড হার মাদার, আর কমা এবং ইনভার্টেড কমা উঠে যে দ্যাট হবে। যেহেতু হার মাদারকে সে ইন্ডিকেট করেছেন, সে কারণে শি হবে। আর রুলস অনুযায়ী এটা যেহেতু সেড টু আছে, সেড টু থাকলে এখানে এটা আছে যে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স থাকলে ওইটাকে শ্যালের পাস্ট ফর্ম হবে। উড গো টু বেড নাও থাকলে দেন হবে। হ্যাঁ, এরপরতে যাই। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ লিম্পিড? মুডি। লিম্পিডের অ্যান্টোনিম আছে মুডি। মুডি হচ্ছে কর্দমাক্ত। হ্যাঁ, আর লিম্পিড সম্ভবত স্বচ্ছ। স্বচ্ছর অ্যান্টোনিম হচ্ছে কর্দমাক্ত। পরতে চলে যায় ব্রেক, এর নাউন ফর্ম হচ্ছে ব্রিজ। মোটামুটি এই হচ্ছে বোঝার মতো বিষয়। আর সাধারণ জ্ঞান তো যারা মুখস্থর মতো। আমার মডেল টেস্টের শেষের গুলো সাম্প্রতিক প্রশ্ন ছিল। যাই হোক, এই ছিল জব সলিউশন মডেল টেস্ট 4 এর প্রশ্নের ব্যাখ্যা। কিছুটা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আসলে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একজন ক্ষুদ্র জ্ঞান সম্পন্ন মানুষ, তারপরেও চেষ্টা করেছি যতটুকু আপনাদেরকে বোঝানো সম্ভব হয়। সকলের জন্য অনেক শুভকামনা থাকবে এবং বেশি বেশি আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আপনারা যত বেশি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তত আপনাদের কনফিডেন্ট বাড়বে, ভুল দূর হবে। আসলে গলা ব্যথা হয়ে গেছে, অনেকক্ষণ টানা কথা বলছি। সকলের জন্য দোয়া ও শুভকামনা থাকলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।